ওকে, নাইম ভাই ক্লাসটা রেকর্ড দেয়া আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আজকে আমাদের আসসালাম। লাস্ট ক্লাস। আমরা আজকে এই বিগত মোটামুটি আজকে 13 বা 14 নম্বর ক্লাস টোটাল। এই 14 নম্বর ক্লাসে আমরা চেষ্টা করেছি অনেক কিছু শেখার, অনেক কিছু জানার। সো আজকে আমরা লাস্ট একদম এই জিনিসটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এই জন্য আজকে লাস্ট ক্লাসের জন্য এটা রাখলাম। সেটা হলো যে আজকে শিখবো আমরা থিওরাম যেগুলো ব্যাপার যেটা বলে আমরা বিভিন্ন পিথাগোরাসের থিওরাম থেকে শুরু করে বিভিন্ন বড় বড় যারা বিজ্ঞানী ছিলেন সেই থিওরাম গুলা কিভাবে প্রুভ করা হয়েছে, এগুলো কিভাবে লিখতে হয়, এই টোটাল ব্যাপারটা আজকে আমরা লাস্ট ক্লাসে দেখবো। ওকে, সো অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি, আমরা খুব বেশি কথা না বাড়াই, ক্লাস শেষে আমরা বাকি আলাপ করব। সো আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি আর কি। ওকে, সো আমরা তো ওভারলিপে মোটামুটি কাজগুলো করতেছিলাম। আমরা সবাই জানি ওভারলিপে কিভাবে ব্যবহার করতে হয়, প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয়, প্রজেক্ট কিভাবে ইম্পোর্ট করতে হয়, বেসিকগুলো। সো আজকে আমি জাস্ট একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে নিলাম, এটার নাম দিলাম, যেহেতু থিওরাম নিয়ে কাজ করছি আমরা, থিওরাম ক্লাস ফাইনাল, এটা প্রজেক্ট নিয়ে নিলাম। ওকে, সো দেখেন, আমরা আমাদের এই থিওরাম ক্লাস শেখার পূর্বে আমাদের জানতে হবে যে আসলে থিওরাম ব্যাপারগুলো কি, থিওরাম ব্যাপারগুলো কি কি পার্ট থাকে। তো আপনি যদি গুগলে একটু লিখেন যে থিওরাম 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 লেমা করোলারি, ওকে, এগুলো কি, তাহলে দেখেন আমাদের একটা ইয়ে চলে আসবে, যে বলবে ইন ম্যাথমেটিক্স আ থিওরাম ইজ এ মেজর প্রুভেন স্টেটমেন্ট। অর্থাৎ কোনো কিছু স্টেটমেন্ট প্রুভ করার জন্য আমরা যে রেফারেন্স গুলো ইউজ করি, যে সূত্রগুলো ইউজ করি, সেগুলোকে আমরা নরমালি থিওরামের আন্ডারে ফেলি। এবং এছাড়াও লেমা হলো তার ছোট একটা অংশ। এটা বলা হচ্ছে যে লেমা ইজ এ স্মলার প্রুভেন রেজাল্ট দ্যাট সার্ভস অ্যাজ এ স্লিপিং স্টোন। ঠিক আছে, অর্থাৎ একটা বড় থিওরামের ছোট ছোট অংশকে আমরা নরমালি লেমা বলি। হ্যাঁ, সো ছোট ছোট প্রুভ করে বড় থিওরামকে প্রুভ করি। তারপর বলতেছে করোলারি কি বলতেছে, এটা হলো এটা ছোট ছোট ধরনের স্টেটমেন্ট যেটা রিলেটিভলি স্ট্রেট ফরওয়ার্ড টু প্রুভ, মানে এটা প্রুভ করতে স্ট্রেট ফরওয়ার্ড। এছাড়াও আরো অনেকগুলো আছে, যেমন ধরেন এই যে থিওরাম কি জিনিস, লেমা কি জিনিস, করোলারি কি জিনিস, এছাড়াও ডেফিনেশন কি জিনিস, এগুলো সম্পর্কে আমাদের বেসিক একটা আইডিয়া আমাদের আছে। এবং আমরা যেহেতু ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড অলরেডি আমরা জানি, এই জন্য আমি আর ডেপথে আলোচনা করলাম না। বাট কিভাবে লিখতে হয় এটা আমি আপনাদেরকে সরাসরি আলোচনায় নিয়ে যাচ্ছি। ওকে, সো এর জন্য আমরা যেটা করতে হবে সেটা হলো, এখানে ইউজার প্যাকেজ সরাসরি আমাদের কোনো ইউজার প্যাকেজ প্রয়োজন পড়বে না। এখানে আমাদের যেটা প্রয়োজন পড়বে, এখানে আমাদের এনভায়রনমেন্ট সেটআপ প্রয়োজন পড়বে। সো আমরা একটা এনভায়রনমেন্ট সেটআপ দিয়ে ফেলবো। তো ইন দ্য মিন টাইম আমি এই সেকশনটার নাম দিয়ে দিলাম থিওরাম এন্ড ফাইনাল ক্লাস। থিওরাম এন্ড ফাইনাল ক্লাস, এগুলো অ্যাজ ইট ইজ আমাদের থাকলো। টাইটেলটা আমি রিমুভ করে দিলাম। এগুলো বেসিক পেজ সেটআপ আমরা জানি, এবং দেখেছি এগুলো। আমরা এটাকে অটো কম্পাইল করে ফেললাম। ওকে, সো এই যে 1 2 এটা অফ করার জন্য আমরা এখানে স্টার্ট চিহ্ন দিলে এই 1 2টা চলে যাবে। ওকে, সো আমরা এখন ক্লাসে যাই। এখন যেটা করতে হবে, আমরা যখন কোনো সূত্র, কোনো ডেফিনেশন বা থিওরাম এগুলো যখন প্রমাণ করতে যাব, তখন আমাদের একটা এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। এনভায়রনমেন্ট কি বলতে কি বোঝাচ্ছে? এনভায়রনমেন্ট বলতে আমাদের কোনো প্যাকেজ ডিক্লেয়ার করতে হবে না। ইনিশিয়ালি আমাদের কোনো প্যাকেজ ডিক্লেয়ার করতে হবে না, বাট আমরা যে ওই থিওরাম রিলেটেড কিছু লিখবো, এটা আমাদেরকে মেনশন করে দিতে হবে ওই পেপারটাতে। এটা কিভাবে? আমাদের যে ডকুমেন্টের শুরু যেটা আছে, এই শুরুতে এসে ওকে, অলরেডি আপু মনে হয় টেক্সট করেছে। ওকে, সো আমরা এই ডকুমেন্টের শুরুতে এসে করব নিউ থিওরাম যদি আমরা লিখি, এখানে আমরা দুইটা প্যারেনথেসিস পাবো। ঠিক আছে, দুটো প্যারেনথেসিস পাবো। প্রথম প্যারেনথেসিসের মধ্যে আমাদের বলতে হবে যে আমরা কি কাজটা করতে চাচ্ছি। সো আমরা এখানে থিওরাম নিয়ে কাজ করব। থিওরাম এবং
পরেরটাতেও আমাদের পাস করতে হবে থিওরাম। ওকে, এটাতে আমি পাস করে দিব থিওরামটাই। ওকে, আমি এখানে আরো একটু ডেপথে গিয়ে দেখাবো, বাট আমি ইনিশিয়ালি শুরু করার ক্ষেত্রে আমি জাস্ট এখানে একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেললাম। এখানে যখন আমরা নিউ থিওরাম দিয়ে এই জিনিসটা লিখে ফেললাম, ইট মিনস আমাদের এই পেপারে আমরা কোনো থিওরাম ইউজ করব বা কোনো সূত্র বা কোনো লকে ব্রেক ডাউন করব, এই এনভায়রনমেন্ট এখানে তৈরি হয়ে গেল। সো আমি এখানে রান দিলাম, রান দিলেও আমাদের এখানে যদিও কিছু আসবে না, কারণ আমরা কোনো কিছু লিখিনি এখনো। সো অ্যাজ ইউজুয়াল আমাদের একটা বিগিন ট্যাগ আমরা নিব। বিগিন ট্যাগের মধ্যে আমরা থিওরামটা বলবো থিওরাম। ওকে, থিওরাম। এখানে দেখেন থিওরামের মধ্যে আমরা যে কোনো কিছু লিখতে পারি। আমরা এক্সাম্পল কি লিখতে পারি, আমরা এখানে বললাম, আচ্ছা রান হয়ে গেছে, ওকে এই জন্য এররটা দেখাচ্ছে। ওকে, নো প্রবলেম। ওকে, সো আমি এখানে বললাম দিস ইজ আ থিওরাম 1, ঠিক আছে, দিস ইজ দ্য থিওরাম 1। ওকে, খেয়াল করেন আমরা যেহেতু একটা থিওরাম এখানে ইউজ করেছি, আমরা একটা থিওরাম ইউজ করার জন্য এখানে থিওরাম 1 আসছে। সো এইগুলো যদি আমি একটু কপি পেস্ট করে দেই, একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, দেখেন আমাদের এগুলা অনেকগুলো থিওরাম চলে আসবে। খেয়াল করেন এখানে 1 2 3 4 এখানে অনেকগুলো থিওরাম আমরা এখানে পেয়ে গেছি। খেয়াল করেন এই অনেকগুলো থিওরাম আমরা এখানে পেয়ে গেছি। এরকম করে আমাদের অনেকগুলো থিওরাম লিখতে হতে পারে বা আমাদের প্রয়োজন পড়ে। এখন প্রশ্ন হলো যে ভাই একটা থিওরাম আমরা প্রকৃত একটা থিওরাম পাস করে দেখি কেমন লাগে। তো আমরা এখানে পিথাগোরাস থিওরাম, ওকে পিথাগোরাস থিওরামটা আমরা এখানে নিব। সো পিথাগোরাস থিওরামটা এই পর্যন্ত নিলে হবে। হ্যাঁ, ওকে আমরা এই পর্যন্ত এই থিওরামটা নিয়ে নিলাম পিথাগোরাস সাহেবের। এবং এখানে আমরা এইগুলা আপাতত রিমুভ করে দিলাম, বাট আমি দেখলাম যে মাল্টিপল করা যায়। আর এর মধ্যে আমরা পিথাগোরাস সাহেবের এই থিওরামটা দিয়ে দিলাম। পিথাগোরাস সাহেব যেটা বলেছেন সেই থিওরামটা দিয়ে দিলাম এখানে। ওকে, দেখেন আমাদের এই থিওরামটা এখানে চলে আসছে। থিওরাম নাম্বার 1 দিয়ে আমাদের এখানে এই পিথাগোরাস সাহেবের এই থিওরামটা চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া আমরা তো থিওরাম লিখলাম, বাট আমরা ওই উপরে ওই অথরের নামটাও একটু লিখে দিতে চাই যে কার এই থিওরামটা। তখন আমরা কি করব, আমরা এখানে এই বিগিন ট্যাগের মধ্যেই একটা মানে পাশে একটা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখে দিব যে পিথাগোরাস থিওরাম। আমি জাস্ট লিখলাম না, জাস্ট কপি করে পেস্ট করছি আর কি, পিথাগোরাস থিওরাম। অর্থাৎ এই থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে পিথাগোরাস থিওরামটা আমরা এখানে পাস করে দিব। ওকে, দেখেন এইবার আমরা যদি একটু দেখি, খেয়াল করবেন আমরা এই যে থিওরামটা এখানে পাস করেছি পিথাগোরাসের, এখানে মাঝখানে অথরের যে নেম বা যে ওটা লিখেছে সেটা আমরা এখানে পাস করে দিলাম। ঠিক আছে, পিথাগোরাস থিওরাম। পিথাগোরাসের থিওরাম কি বলতেছে এটা এখানে বিস্তারিত দেয়া আছে, বাকিটা আমরা ওখানে আর্টিস্টের যে নামটা বা অথরের যে নামটা সেই নামটা ওখানে আমরা পাস করে দিলাম। ওকে, তো থিওরামের আরেকটা অংশ হলো ডেফিনেশন। তো ডেফিনেশন লেখার জন্য আমাদের যেটা করতে হবে, এবং এই ডেফিনেশন কিন্তু অবশ্যই একটা থিওরামের অংশ। ঠিক আছে, সো ডেফিনেশনের সাথে থিওরামের কি রিলেশন, এটা যদি আপনি গুগল করেন পেয়ে যাবেন, এগুলা পার্ট অফ থিওরাম। সো আমরা এখানে একটা আরেকটা এনভায়রনমেন্ট তৈরি করব, লিখবো যে নিউ থিওরাম। এর মধ্যে লিখবো আমরা ডেফিনেশন। ওকে, এই পোর্শনটাতে আমরা লিখবো, এটা ছোট হাতে লিখলে এখানে বড় হাতে লিখবো। ঠিক আছে, ডেফিনেশন, এই ডিটা বড় হাতে দিয়ে দিলাম। সো ওকে, সো আমরা এখানে ডেফিনেশন, আমরা এখানে মনে করেন থিওরামটা লিখলাম। এই যে থিওরাম, পিথাগোরাসের থিওরাম কি বলছে, বা আমি যদি মনে করি যে এত কিছু লিখবো না, জাস্ট ফর্মুলাটা দিব, ফর্মুলাটা দিয়ে দিতে পারবো। আর এখানে আমরা ডেফিনেশনের জন্য একটা বিগিন ট্যাগ নিয়ে নিব। বিগিন আমরা বললাম থিওরাম না, সরি, আমরা এখানে ডেফিনেশন নিয়ে কাজ করছি, যেহেতু ডেফিনেশন। সো ডেফিনেশনের জন্য আমরা এখান থেকে কোনো কিছু গুগল থেকে নিয়ে আসলাম সাজেশনের জন্য।
theorem definition আচ্ছা theorem definition ওকে ইন ম্যাথ লিখি আচ্ছা এরকম কিছু আসে নাই আচ্ছা কোনো কিছু লিখি theorem definition examples ওকে সো এই যে এখান থেকে আমরা এটা কপি করলাম কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম অর্থাৎ যে ডেফিনেশনটা এটা যখন আমরা আসলে সায়েন্টিফিক ম্যাথমেটিক টার্ম নিয়ে কাজ করব কোনো পেপারে সেই পেপারটাতে আমাদের যদি থিওরাম থাকে কারো থিওরাম যদি আমরা ইউজ করি সেভাবে এগুলো আমাদের লিখে দিতে হয় বুঝতে পারছি তো এরকম করে আমরা ডেফিনেশনটাও লিখে দিতে পারবো এছাড়াও আমরা আরো যে থিওরামের যে অংশগুলো আছে যেগুলো আমরা আসলে নিয়ে কাজ করতে পারি সেটা হলো আরেকটা হলো যেটা আমরা দেখলাম এখানে এই যে এখানে দেখেন এটা হলো লেমা লেমা কি বলতেছে লেমা ইজ এ স্মলার প্রুভেন রেজাল্ট দ্যাট সার্ভস অ্যাজ এ স্লিপিং স্টোন টু প্রুভ আ থিওরাম স্লিপিং স্টোন স্টেপিং স্টোন সরি মাই ব্যাড স্টেপিং স্টোন অর্থাৎ পর্যায়ক্রমিক ধাপ বলে ঠিক আছে আমাদের সায়েন্টিফিক ভাষায় বা আমাদের কম্পিউটার সায়েন্সের ভাষায় এগুলোকে আমরা বলি অ্যালগরিদম ছোট ছোট অ্যালগরিদম বা মডিউল একটা ছোট মডিউল মিলে একটা অ্যালগরিদম তৈরি হয় আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় এগুলোকে বলা হয় মেথড বা ফাংশন এটা ছোট ছোট মেথড দিয়ে ফাংশন তৈরি করা হয় সো এক এক ভাষায় এক এক রকম করে বলা হয় সো আমরা যেহেতু থিওরাম রিলেটেড কিছু করছি তো ইন দ্য মিন টাইম আমরা লেমাটাকে ইউজ করব তো লেমাটা ইউজ করার জন্য অবশ্যই আমাদের এখানে লেমার একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে সেম অ্যাজ যেহেতু থিওরাম রিলেটেড কিছু একটা আমরা নিউ থিওরাম আমরা বললাম এখানে লেমা এবং এখানে লেমা পাস করে দিলাম অলরাইট খেয়াল করেন এখন এখানে এসে অবশ্যই একটা বিগিন ট্যাগ নিব আমরা বিগিন ট্যাগের মধ্যে আমরা পাস করব লেমা এবং এই লেমা আমরা এখান থেকে যদি কোনো লেমার ডেফিনেশন নিয়ে আসি লেমা এক্সাম্পল ওকে সো আমরা এখান থেকে লেমার এক্সাম্পল পেয়ে গেলাম ধরেন এখান থেকে কোনো কিছু যদি এটা প্রপার ওয়ে না মানে জাস্ট কপি করে পেস্ট করা বা লেমা এভাবে লিখতে নেই যেহেতু আমরা কোনো পার্টিকুলার থিওরামকে ব্রেকডাউন করছি না এই জন্য আমরা জাস্ট গুগল থেকে কপি করে পেস্ট করে নিয়ে এসে দিচ্ছি জাস্ট আর কিছু না ঠিক আছে একটা প্রপার থিওরামের অল দা লেমা তারপর থেকে শুরু করলারি এগুলো থাকে ঠিক আছে এই আমি জাস্ট আপনাদেরকে র্যান্ডমলি গুগল থেকে নিয়ে এসে দেখাচ্ছি আপনারা যখন লিখবেন তখন আপনারা পেয়ে যাবেন বা ওই কাজ রিলেটেড আপনারা ওটা পেয়ে যাবেন সমস্যা নেই এরপরে আরেকটা অংশ আমাদের আছে সেটা হলো করোলারি সম্ভবত এটা প্রপার প্রোনাউন্সিয়েশন সো আমি এটার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে একটা থিওরাম নিউ থিওরাম আমরা লিখলাম হলো কলোরারি ওকে কলোরারি এখান থেকে আমরা এটাকে কপি করলাম এখানে এটা পেস্ট করে দিলাম এন্ড এই সিটাকে একটু বড় করে দিলাম এবং এখানে এসে আমরা একটা করোলারি লিখলাম একটা বিগিন ট্যাগ করোলারি ও বিগিন ট্যাগটা আসে নাই আচ্ছা ঠিক আছে নো প্রবলেম একটা বিগিন ট্যাগ করো ওকে সো আমরা এখানে একটা করোলারি এক্সাম্পল নিতে পারি করোলারি এক্সাম্পল নেট মনে একটু স্লো দ্যাটস ওয়াই সময় না নিচ্ছে আর কি এত সময় নেয় ওকে সো জ্যাক এখানে আমরা একটা করোলারি এক্সাম্পল পেয়ে গেছি সো এখান থেকে আমরা এটা করোলারিটা পিক করে ফেললাম করে এখানে পেস্ট করে দিলাম
নেট খুব স্লো, দ্যাটস ওয়াই এত সময় নিচ্ছে। আমি ট্যাবগুলো একটু ক্লিয়ার করে দিই। আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমাকে? নেট একটু স্লো, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হতে পারে। ওকে, সো আমরা একটা করলারির এক্সাম্পলটা দেখে ফেললাম। হ্যাঁ, সো এরকম করে আমরা আসলে থিওরাম, করলারি, যে ডেফিনেশন, লেমা, এগুলো আমরা করতে পারি। সো একটা থিওরামের মধ্যে ডেফিনেশন থাকে, একটা থিওরামের মধ্যে লেমা থাকে, এগুলা অল্প অল্প করে ব্রেক করতে হয়। অনেক সময় আমাদের যখন আমরা কোনো কিছু লিখবো সেক্ষেত্রে উই নিড টু প্রুভ দ্যাট ইকুয়েশন। আমাদের এই ইকুয়েশনটা অনেক সময় প্রুভ করতে হয়। ওই প্রুফটা সাইড প্রয়োজন পড়ে এএমএস টিএইচএম, এএমএস টিএইচএম, ঠিক আছে? এটাতে এসে আমরা এখানে দেখেন আমরা যেটা করব, আমরা আপাতত এই ট্যাবটা একটু ক্লোজ করে দেই। আমরা এই দেখেন আমরা যেটা করলাম এখানে এএমএস, এটা আমরা পাস করলাম। পাস করে কোনো কিছু প্রুফ করার জন্য আমাদের একটা অবশ্যই একটা বিগিন ট্যাগের মধ্যে প্রুফ। ওকে, সো সামথিং যদি আমরা নিয়ে আসি, প্রুফ এক্সাম্পল ইন theorem. একটু স্লো কেন নেট? ওকে, সো আমরা এখান থেকে প্রুফ নিলাম। দেখেন আমরা প্রুফ করে ফেলছি। সো আমরা ম্যাথমেটিক্সের যে বেসিক ডেফিনেশন, থিওরাম, এছাড়াও লেমা, করলারি, এগুলা আমরা দেখে ফেললাম। সো ইন দ্য মিন টাইম আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, বা আমি তাহলে এরপরে নেক্সট একটা টপিকে যাব, ওটাই আমাদের লাস্ট টপিক আমাদের এই টোটাল কোর্সের। ওকে, সো লাস্ট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, এবং এটা আমরা যে ক্লাসটা এন্ড করব, এই ক্লাস এন্ডের লাস্ট যে টপিকটা, এটা হলো আমাদের অ্যালগরিদম। অ্যালগরিদম আমাদের অনেক সময় লিখতে হয়। অ্যালগরিদম আমাদের খুবই প্রয়োজনীয়, বিশেষ করে আমরা যারা সিএস ব্যাকগ্রাউন্ডে আছি এদের লিখতে হয়। বা কোনো কিছু যখন আপনারা থিসিস পেপারের থ্রুতে কোনো কিছু ডেভেলপ করবেন অ্যাজ এ অ্যালগরিদম বা কোনো কিছু, অ্যালগরিদম বলতে আমরা বুঝাই যে কোনো প্রবলেম সমাধান করার একটা পর্যায়ক্রমিক ধাপ, অর্থাৎ এই যে কোন কাজ কার পরে কিভাবে করবেন, এই ধাপকে আমরা নরমালি বলি অ্যালগরিদম। সো এই অ্যালগরিদমটা আমরা কিভাবে লিখতে পারি, এটার জন্য আমাদের যে একটা ইউজার প্যাকেজ নিতে হবে। সো এটা আমরা বললাম যে এটা আমরা একটু মার্ক করে দেই, প্যাকেজ ফর, এই প্যাকেজটা আমরা কেন নিলাম? টু প্রুফ
প্রুভ দ্য থিওরাম। ওকে, সো আমরা আরেকটা ইউজার প্যাকেজ নিব, ইউজার প্যাকেজ ইউজ প্যাকেজ আর কি, ইউজ প্যাক আমরা নিব। এটা আমরা যেহেতু অ্যালগোরিদম নিব আমরা, সো অ্যালগোরিদম নিব আমরা, হল অ্যালগোরিদম 2E নিব। ঠিক আছে, যেহেতু অ্যালগোরিদম 2E নিব আমরা, ঠিক আছে, অ্যালগোরিদম 2E নিব। এবং এখানে আমরা অ্যালগোরিদম যদি প্রপার লাইনড হয়ে থাকে, বা অ্যালগোরিদমের যদি চিত্র আমরা দেখি, যে অ্যালগোরিদম রাইটিং স্টাইল যদি আমরা লিখি, রাইটিং স্টাইল। ওকে, ওকে, সো দেখেন আমি একটু চিত্রর একটা বের করি অ্যালগোরিদম। এরকম করে আমাদের পেপারে অ্যালগোরিদম লিখতে হয়। ওপেন অ্যাজ এ নিউ ট্যাব। ওকে, দেখেন এরকম করে আমাদের অ্যালগোরিদম লিখতে হয়। ঠিক আছে, যখন আমরা কোনো প্রবলেম সলভ করার পর্যায়ক্রমিক ধাপগুলো লিখবো, এরকম করে আমাদের অ্যালগোরিদম গুলো লিখতে হয় যে কোনো পেপারে। আপনারা যে কোনো প্রবলেম নিয়ে যখন কাজ করবেন, কোন থিসিস পেপারের রিজন হলো কোনো প্রবলেমকে সলভ করা, ব্রেকডাউন করে দেওয়া। সো এই প্রবলেমগুলো সলভ এইভাবে পর্যায়ক্রমিক অ্যালগোরিদমে করতে হয়। সো এটা অ্যালগোরিদম লেখার জন্য আমরা একটা ইউজ প্যাকেজ নিলাম, অ্যালগোরিদম 2E, এবং এর সামনে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা কি করব, ওই জাস্ট ওই ফরম্যাশনের জন্য আমরা এখানে একটা রুলড কমা ভি লাইনড। ঠিক আছে, আমরা অ্যালগোরিদমের জন্য রুল প্লাস ভিইটা নিলাম, আমরা এটা দেখছি, সমস্যা নাই। সো আমরা এইগুলা এতো থাক এখানে, আমরা নিচে এসে একটা নিউ পেজ নিয়ে নিব, নিউ পেজ। ওকে, নিউ পেজে এসে আমরা এখানে একটা সেকশন, এখানে আমরা বললাম যে অ্যালগোরিদম। ওকে, সো আমরা নিউ একটা পেজ নিলাম। এগুলো তো আমরা জানি যেহেতু নিউ পেজ কিভাবে নিতে হয়। এই দেখেন নিউ পেজ চলে আসছি, একটা অ্যালগোরিদমের এই পেজটা, অ্যালগোরিদম ফাইনাল। ওকে, এখানে এসে আমরা যেটা করব, অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা একটা বিগিন ট্যাগ নিয়ে নিব অ্যালগোরিদম লেখার জন্য। বিগিন ট্যাগের পরে দেখা যাচ্ছে আমরা কি করলাম, এখানে পাস করব অ্যালগোরিদম। ওকে, অ্যালগোরিদম লেখার পরে এখানে আমরা ওই অ্যালগোরিদমটা কি কাজের সেটার ক্যাপশন লিখতে পারি। দিস ইজ আ বেসিক অ্যালগোরিদম ডেমো। ওকে, দেখেন এরপরে এই যে বেসিক অ্যালগোরিদমের ডেমো যে লেখাটা আমরা লিখছি এখানে, এটা চলে আসছে, এটার এই টাইটেলটা চলে আসছে, অর্থাৎ কোন অ্যালগোরিদমটা লিখছি এটার টাইটেলটা আমাদের এখানে চলে আসছে। এরপরে অ্যালগোরিদমের অনেকগুলো অংশ থাকে। তো আপনি যদি মনে করেন অ্যালগোরিদমের পার্টস অফ অ্যালগোরিদম, আমরা যদি লিখি পার্টস অফ অ্যালগোরিদম ইন লেটেক রাইটিং স্টাইল, দেখেন এখানে একটা লেটেকের ফাইল আসবে। লেটেকের ফাইল আসলে এখানে অ্যালগোরিদম কিভাবে লিখবেন, অ্যালগোরিদমে কি কি ইউজ করতে পারি, ইফ এলস, যদি, অন্যথা, এগুলো আমরা সি প্রোগ্রামিং, আর প্রোগ্রামিং এ দেখেছি। আপনাদের যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা লাগছে আমি যতটুকু জানি, সো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই আমরা ইফ এলস সম্পর্কে জেনেছি। অর্থাৎ ইফ এলস বলতে আমাদের বুঝি আমরা শর্ত আরোপ করা, কোনো কিছুতে শর্ত আরোপ করা, যদি এটা হয় তাহলে কি হবে, অন্যথায় কি হবে, যদি এটা না হয়ে ওটা হয় কি হবে, অন্যথায় কি হবে, এগুলো আমরা ইফ এলস বলি। ঠিক আছে, এগুলাকে আমরা অ্যালগোরিদম বলি। সো ওকে, এরকম করে আমরা অ্যালগোরিদম লিখতে পারি। ধরেন আমরা একটা ম্যাথমেটিক্স টাইপ অ্যালগোরিদম লিখবো, ইফ এলস লিখবো না। সো ইফ এলস লিখবো না, আমি একটা বেসিক লেভেলে একটা অ্যালগোরিদম আপনাদেরকে দেখাই দেই। সো ধরেন আমরা এখানে একটা অ্যালগোরিদম লিখবো, KW
এটা কেডব্লিউ ইন দিয়ে আমরা এখানে দিলাম হলো এ কমা বি কমা সি, ঠিক আছে, কে ইন হয়ে গেছে। আচ্ছা, ওকে, আমরা এখানে একটা কিছু ভুল করেছি। ও, ডাব্লিউটা বড় হাতের হবে। কেডব্লিউ ইন, ওকে ওকে। সো কেডব্লিউ ইনটা লিখে ফেললাম। তো তারপরে দেখাচ্ছে আমরা এখানে বললাম যে এগুলো বেসিক পার্ট, হ্যাঁ, এগুলা একটা অ্যালগরিদম লেখার জন্য কি লিখতে হয়, এগুলা টার্ম আপনারা ওইভাবে সহজে বুঝবেন না। আবার ধরেন কেডব্লিউ ডেটা, কে এম ডেটা, km ডেটা, ওকে, km ডেটা দিয়ে আমরা আসলে ডেটাটা বের করতে হবে 1 2 3। ওকে, সো এ বি সি কে ডব্লিউ এগুলো আমরা লিখতে পারি, ঠিক আছে। সো এই দেখেন আমাদের যখন এই অ্যালগরিদম লিখতে চাইবো, তো আমরা এখান থেকে অ্যালগরিদম লেখার যে প্যাটার্ন গুলো, কিভাবে লিখতে হয় অ্যালগরিদম গুলো, আমরা এখান থেকে এটা পেয়ে যাব। এখানে আমাদের লাইব্রেরিতে দেয়া আছে অনেক কিছু, যে আমরা এইভাবে এই প্যাটার্ন লিখতে পারি। এই দেখেন অ্যালগরিদম যখন লিখবো আমরা স্টেট, এই দেখেন আমরা এটাকে যদি কপি করে নিয়ে যাই, দেখি আমরা এটাকে কপি করে নিয়ে গিয়ে আমরা এখানে ধরেন এগুলো আপাতত আমরা কমেন্ট আউট করে দিলাম, করে দিয়ে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। দেখেন এই যে আমাদের অ্যালগরিদমটা হয়ে গেছে। যদিও এখানে রেড সিগন্যাল গুলো দিছে, বেসিক কিছু কারেকশন গুলো ফিক্স করা আছে এন্ড ডেফ, তো এগুলো আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে। এরকম করে আমাদের আসলে অ্যালগরিদম গুলো লিখতে হয়। সো দেখেন আমাদের যে টোটাল ক্লাস ছিল, সেই ক্লাসটাতে আমরা আজকের যে ক্লাসটা ছিল, এই ক্লাসটাতে আমরা মোটামুটি দেখলাম যে কিভাবে অ্যালগরিদম করতে হয়, কিভাবে আমাদের বাকি কিছু লিখতে হয়। সো এটা আমরা দেখলাম। এছাড়াও আমরা এই ক্লাসটাতে দেখলাম যে কিভাবে একটা থিওরামের কি কি অংশ থাকে, থিওরামের লেমা, করোলারি, প্রুফ কিভাবে করতে হয়, একটা অ্যালগরিদম কিভাবে লিখতে হয়, এগুলো আমরা দেখলাম। সো এগুলা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ যখন আমরা কোনো কিছু তৈরি করতে যাবো, কোনো দেখা যাচ্ছে এক্সিস্টিং, আমরা থিসিস কেন করি, কোনো একটা এক্সিস্টিং জিনিস আছে, সেই জিনিসটাকে নতুনভাবে টাইম কমপ্লেক্সিটি কমিয়ে এনে বেস্ট কেস তৈরি করার জন্য আমরা একটা থিসিস নরমালি তৈরি করি বা এক্সিস্টিং থিসিসের উপর কাজ করি, ঠিক আছে। যে একটা ট্র্যাডিশনাল নিয়ম আছে, সেটাকে ব্রেক ডাউন করে কত শর্টকাটে জিনিসগুলো নিয়ে আসা যায়, যাতে প্রতিনিয়ত রিসার্চাররা কাজ করতেছে এগুলো নিয়ে। সো এইগুলাকে অ্যালগরিদম নরমালি বলে, যে অ্যালগরিদম এই এক্সিস্টিং এই জিনিসটা আছে, এটাকে এইভাবে ব্রেক করলে সময় কম লাগবে, দ্রুত আগানো যাবে, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের এই ফাইনাল ক্লাস এবং আমাদের যে টোটাল কোর্সের এন্ডিং আজকে এই পর্যন্তই ছিল। এখন আপনাদের থেকে আমি কোশ্চেন বা সাজেশন এখন আশা করছি, বা কোন টপিকটা আজকের ক্লাসে বোঝেন নাই এটা আমাকে কষ্ট করে একটু বলেন। হ্যালো, হ্যাঁ রুহুল আমিন। ইয়েস ম্যাম। হ্যাঁ, না বুঝা মানে এগুলো আমরা তো আসলে সোশ্যাল সায়েন্সের মানুষ, আমাদের জন্য এই বিষয়গুলো একটুখানি নতুন। হ্যাঁ, তো অনেকেরই আমি এটা যেমন খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট ম্যাম ওই যে যখন আমরা কোনো কিছু, ওই যে বিশেষ করে অ্যালগরিদমের যে অংশটা, হ্যাঁ ওই হ্যাঁ অংশটাতে আমাদের একটু ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। আপনি কোনো কিছু ডেভেলপ করতে চাইলেন, সেটার একটা প্রপার তো অবশ্যই আপনার স্টেপ বাই স্টেপ প্রসেস থাকবে, এটাকে হ্যাঁ অ্যালগরিদম বলি আমরা।
হ্যাঁ হ্যাঁ, না ওগুলো জানি, আমার সায়েন্স ছিল আমার, তো ইন্টারমিডিয়েট পর্যন্ত সাইন, জি জি, পিথাগোরাসের তাহলে তো উপপাদ্য তাহলে ম্যাম সম্পাদ্য, একটা আইডিয়া আছে। হ্যাঁ জি উপপাদ্য জি জি। সম্পাদ্য মুখস্থ করতে 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 জান শেষ। হ্যাঁ, তো না ওইটা বলতেছিলাম, আমি বলছি যে আমাদের ইউনিভার্সিটি লেভেলে উঠে সোশ্যাল সায়েন্সে তেমন একটা কিছু করা হয়নি, যার কারণে এই বিষয়গুলো, আমার একটা প্রজেক্ট আছে আমি করতেছি সেটার উপরে কাজ করতে, যে ওখানে আমার হয়তো একসময় ইয়ে লাগবে, ওখানে আমার আম, অল্প একটু জায়গায় একটুখানি খালি হয়তো একটা ইকুয়েশন লাগবে। আদারওয়াইজ পুরো বিষয়টা যদি কারো এখানে আমাদের যারা স্টুডেন্ট আছে, যেমন আমরিন তিশা, ও মনে হয় কিছু একটা ম্যাথমেটিক্যাল কাজ করতেছে জিএস নিয়ে, সেটা দেখেন পরবর্তীতেও হয়তো আপনার সাথে যদি যোগাযোগ করে ওকে হেল্প করতে পারেন কিনা। ওর নানাও অসুস্থ, নানার ক্যান্সার ধরা পড়ছে, কালকে বাসায় নিয়ে আল্লাহ। আসছে। ওর নানার জন্য দোয়া করেন, আমরিন তিশা আজকে জয়েন করছে আমাদের সাথে। তো এই বিষয়গুলো আমাদের হয়তো যদি হেল্প লাগে পরে আপনার সাথে যোগাযোগ করবো না, আদারওয়াইজ আমাদের তো জি ম্যাম, রেকর্ডিংও আমি থাকতো। হচ্ছে ভাইয়ের সাথে কথা বলে নেব। আমি হচ্ছে নাইম আমাকে বললো যে ইউটিউবে আছে ওগুলো, তো আমি দেখে যেখানে আমি যদি প্রবলেম ফিল করি বা বুঝতে না পারি, ইনশাল্লাহ ভাইকে হচ্ছে মেসেজ দিয়ে যোগাযোগ করে নেব। হ্যাঁ, শুধু ডেফিনেটলি ডেফিনেটলি ইউটিউব না, থ্যাংক ইউ। ইউটিউব না, আমাদের এই 14টা ক্লাসেরই রেকর্ডিং আছে না নাইম? হ্যাঁ হ্যাঁ ম্যাম আছে। হ্যাঁ, আমাদের 14টা ক্লাসেরই ইয়ে আছে, রেকর্ডিং আছে। হ্যাঁ, এই 14টা ক্লাসের রেকর্ডিং দেখলেই আপনার মানে সব ইজি হয়ে যাবে, কিন্তু তবে এটা খুব প্র্যাকটিসের ব্যাপার, হঠাৎ করে একবারে হয় না। যেমন আমরা তো উইন্ডোজে বা ওয়ার্ড ফরম্যাটে কাজ করে অভ্যস্ত, তো এই জন্য হঠাৎ করে এটাতে গেলে পরে উল্টাপাল্টা লাগতে পারে। যেহেতু আপনাদের খুব সামনেই 27 তারিখেই নাকি আপনাদের থিসিস সাবমিশন, আজকে হচ্ছে 22 তারিখ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, 22 তারিখ হয়ে গেছে। তো 4-5 দিনের মধ্যে আপনি এখানে তেমন কোনো ডেভেলপমেন্ট করতে পারবেন না। পরবর্তীতে আপনি যদি রিসার্চার হন, বা আপনারা সবার জন্যই বলতেছি, পরে যখন কাজে লাগবে তখন আপনারা এটাকে ইউজ করতে পারেন। আর এখন যদি দেখেন যে না, অনেক কিছু কিছু ওটা অন্তত এখান থেকে আপনারা হেল্প নিতে পারবেন, যেমন ফরম্যাটিংটা, যেমন আপনারা কালকে খুব সুন্দর ক্লাস নিছে রুলামে, ফরম্যাট কিছু দেয়া আছে, সেই ফরম্যাটের উপরেই বসায় দিলেই পুরো জিনিসটা চলে আসার কথা। তো দেখেন যে কেউ কোনো হেল্প লাগলে রুহলামের সাথে যোগাযোগ করেন, নাইমের সাথে যোগাযোগ করেন। আর হচ্ছে যে আম, হ্যাঁ রুহলামিন, আমারও কোনো কিছু লাগলে পরে আমি আপনার সাথে যোগাযোগ করবো না। শিওর শিওর ম্যাম, আদারওয়াইজ নো প্রবলেম। ভালো। হ্যাঁ, আপনি যেগুলো ওকে, দেখাচ্ছেন এগুলো। সো হ্যাঁ এখন ব্যাপারটা হলো আমি সবার উপস্থিতি চাচ্ছি, যারা যারা ক্লাসে ছিলেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। আপনাদের সাথে আমার দীর্ঘ একটা সেশন ছিল, মোটামুটি এক দেড় মাসের মতো, একটু বেশি ছিল আর কি। সো ইন দ্য মিন টাইম আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ না হলেও চেষ্টা করেছি আমার জায়গা থেকে একদম সেরাটা দেওয়ার। ইন দ্য মিন টাইম যদি আমার থেকে কোনো কিছু বুঝতে বা ইয়ে করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই পরবর্তীতে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আমার সেরাটা দিয়ে আপনাদেরকে বোঝানো। আর ইন দ্য মিন টাইম যদি আমার থেকে কোনো কিছু বা কোনো বিহেভিয়ার বা বুঝাইতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো অনেক সময় মিসপ্রোনাউন্স থেকে শুরু করে মিস ইনফরমেশন হয়তো চলে যেতে পারে, বা হয়তো গেছেও। এই জায়গা থেকে আমি সবার কাছে সরি। এবং আর একটা ব্যাপার হলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, স্পেশালি ম্যাম, নাইম ভাইয়া, যারা আছেন, যারা করলেন ক্লাসটা। এবং আমি লেটেকের আমার এর আগে ফিজিক্যাল ক্লাস ছিল, আমি অনলাইনে কখনো নেই। তো এই জায়গাতে আমি নার্ভাস ছিলাম, এই জায়গাতে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর থ্যাংক ইউ সো মাচ ফ্রম বটম অফ মাই হার্ট। আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা যদি কেউ কিছু বলতে চান, আমি এই অংশটা আমি চেষ্টা করব যে আপনাদের এটা একটু রেখে দেওয়ার জন্য অ্যাজ এ মেমোরিজ আমার কাছে। যদি আপনারা কিছু বলতে চান টু মি, বলতে পারেন আপনাদের জায়গা থেকে। আমি এই অংশটাকে আমার কাছে নিজের কাছে রেখে দিতে চাই। এবং যদি আমার এই কোর্স থেকে আপনাদের কোনো হেল্প হয়ে থাকে, ডেফিনেটলি অবশ্যই আপনারা ফরওয়ার্ড করতে পারেন। যদি আপনারা মনে করেন যে আমি সেই জায়গাতে দাঁড়াইতে পারবো বা সেই জায়গাতে তাদেরকে বুঝাইতে পারবো, অবশ্যই জানাবেন। আর লেটেক একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেই জায়গাতে আপনারা চেষ্টা করবেন একটু যারা জুনিয়র আছে তাদেরকেও সাজেশন দেওয়ার। আর থ্যাংক ইউ সো মাচ, আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভেরি সরি যদি আমার থেকে মিস্টেক হয়নি, মানে হয়নি বলবো না, হয়েছে, অনেকগুলোই হয়েছে হয়তো। তো সেই জায়গা থেকে ভেরি সরি ফর দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অপরচুনিটিস। না, থ্যাংক ইউ রুহুল আমিন, খুব সুন্দর ক্লাস। বাংলাদেশে আমার মনে হয় যে খুব অল্প খুব হাতে গোনা মানুষই লেটেকটা জানে,
এটা এখন আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য, বাংলাদেশের জন্য এটা খুব নতুন একটা বিষয়। সবাই আমরা এখনো ওয়ার্ড ফাইলে কাজ করি, এক্সেল, ওয়ার্ড ফাইল এগুলোতে কাজ করি, কিন্তু দুনিয়া অনেক দূর আগায় গেছে। তো আমি আপনার কাছে এই জন্যই থ্যাঙ্কফুল যে আপনি আমি অনেক কষ্টে আর কি আপনাকে খুঁজে পাইছি। নাইম আপনাকে খুঁজে বের করছে, নাইমকে তো ধন্যবাদই। নাইম প্রচুর কষ্ট করে, প্রচুর কাজ করে। আম, এবং ওকে আমি বলছিলাম যে লেটেকটা একটু দেখার জন্য, ও নিজে নিজে ট্রাই করতে যে আপনাকে খুঁজে পাইছে। আম, তো এটা আমার শিখার অনেক দিন, আমি তো দেখাইছি আপনাদেরকে গত অনেক দিন ধরে, 2007-08 থেকেই আমি চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি কাউকে পাচ্ছিলাম না যে কার কাছ থেকে হাতে ধরে। আমি আবার হচ্ছে খুব ক্লাস করা মানুষ আর কি, মানে আমার ক্লাসে বসতে হয়, আমার নিজে নিজে ওই খুঁজে বের করে। আর এই বয়সে এখন চোখে দেখি না, বেশিরভাগ সময় হচ্ছে আমার দুইটা চোখে চশমা থাকা লাগে, একবার দূরেরটা দেখতে হয়, একবার কাছেরটা দেখতে হয়। তো আমার পক্ষে এগুলো খুঁজে বের করে দেখা সময় নাই, যদিও আমার এখনো অনেক দিন আছে বাকি থিসিস, পিএইচডি থিসিসটা লেখার জন্য। কিন্তু আমি খুঁজতেছিলাম কাউকে যে আমাকে হাতে কলমে একটু সহজ করে শিখাই দিবে বাংলায়। তো সেখান থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ইনশাল্লাহ অনেক বড় হবেন, আপনার জন্য অনেক দোয়া। আম, এবং আমিও খুব সরি যদি কেউ কোনো কিছুতে হার্ট হয়ে থাকেন, আমার কোনো কথায় বা কোনো বিহেভিয়ারে, আমাকে মাফ করবেন। আপনারা ভালো থাকবেন। আম, এবং এখানে যতটুকু বেসিক শিখলেন, আপনারা যদি একটু চেষ্টা করেন, নিজেরা চেষ্টা করেন, যে কোনো একটা পেপার, ছোট পেপার, যেমন নিজের সিভিটাই, আমার কিন্তু সিভিটা ডেভেলপ করতে হবে রুহলা মিন, আমার সিভিটা খুব হজগজ হয়ে আছে। ওই সিভিটা নিয়ে আমি একটু বসবো। নাইম, আপনি মনে রাখেন রুহলামিনের সাথে আমার সিভিটা ডেভেলপ করতে হবে। আর হচ্ছে যে পরে আরো কাজ আছে আমাদের, সেগুলো একসাথে করবো ইনশাল্লাহ। আর জাফর সবসময় ছিল ক্লাসে, জাফরকে অনেক ধন্যবাদ। আমরিন আজকে আসছে, আমরিন দেখেন যে কোনো হেল্প আপনি রুহুল আমিনের কাছ থেকে নিতে আপনার লাগে কিনা, রেলেভেন্ট। আর এখানে আর যারা নাই উপস্থিত তাদেরকেও আমি জানি যে ছোট মানুষ, ওরা অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকে, কিন্তু অদ্রি খুব ভালো করছে, যেমন শি ইজ এ রিমার্কেবল ওয়ান। তো ও হয়তো ওর নতুন বিয়ে টিয়ে হয়েছে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে। আম, তো আর বাকি যারা এখানে একদিন দুদিন আসছে, আসতে পারে নাই, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাদের সবার জন্যই অনেক অনেক দোয়া। আর রুহুল আমিন, আপনাকে স্পেশাল দোয়া, আপনি এত সুন্দর করে ক্লাসগুলো গুছায় গুছায় নিয়েছেন অনলাইনে, মাশাল্লাহ। ইনশাল্লাহ আপনি আরো ভালো কাজে, ভবিষ্যতে আরো বড় ভালো কাজ করবেন ইনশাল্লাহ, এবং আমাদের সাথে সবসময় থাকবেন। তো থ্যাংক ইউ, আমি এই বলে রেখে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। Anyone? Any feedback? আরে না, নো প্রবলেম ভাই, নো প্রবলেম। আপনারা সবাই আমার সিনিয়র, অনেক সিনিয়র। তো সেই জায়গাতে আমাকে সুযোগ দিয়েছেন আপনারা, এই জায়গাতে আমি খুবই ফরচুনেট ব্যাপারটা নিয়ে। এন্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। সো নো প্রবলেম, যদি কোনো ইস্যু হয় আমাকে জানাবেন, বা আমি যদি কোনো হেল্প করতে পারি অবশ্যই জানাবো। আমি আমার জায়গা থেকে আছি আপনাদের জন্য। এনিওয়ান, আর আর কিছু, কেউ কিছু বলবেন? রাইট, রাইট, রাইট। অনেক অনেক দিন, অনেক দিন আমি সময় দিতে পারি না। রাইট, রাইট। এন্ড সার্টিফিকেটটাও আপনাদের হয়তো সবাই পেয়ে গেছেন। যারা পান নাই, হয়তো টাইম ব্যাগে নক করলে আপনি সার্টিফিকেশনটাও পেয়ে যাবেন। হ্যাঁ, না, সার্টিফিকেটের খুবই ডিজাইন খুবই সুন্দর জোস। হয়েছে। আমি হ্যাঁ, এটা খুবই মেনশন সুন্দর করতে হয়েছে, ভুলে হ্যাঁ। গেছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা কি সার্টিফিকেটটা খুবই নাইম জোস ইয়ে হয়েছে। করছেন? ডিজাইনটা কি নাইম করছেন? মাশাআল্লাহ, খুবই খুব সুন্দর সুন্দর হয়েছে হয়েছে। ম্যাম, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আপনি আমরিন তিশারার জন্য একটা সার্টিফিকেট কি করা যাবে, নাইম? ওকে, ওকে, গুড, গুড, থ্যাংক ইউ। ওকে, ওকে।
আচ্ছা, তো থ্যাংক ইউ। আপনারা আসলে নাইম প্রচুর খাটাখাটনি করছে বেচারি। রাইট রাইট, নাইমকে একটা স্পেশাল থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক এই ইউ সো মাচ কানেকশনটা নাইম জন্য ভাইয়া। ক্লাসের জন্য। না ঠিক আছে, আমি তো শিখতেছি, আমি তো এখনো লার্নার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। এক্স্যাক্টলি ম্যাম, আপনি এই জায়গাতে এসে আপনি এভাবে যে শেখার জন্য যে আপনি এই আগ্রহটা দেখাচ্ছেন, এটা আমাদের অনেক মোটিভেট করে ম্যাম। না আমি থ্যাংকস আ শিখতে লট। চাই। আমি নিজেকে, আমার মনে হয় না যে আমি, আমার যে বয়স হয়েছে, মাঝে মাঝে আমার মনে থাকে না, মনে হয় যে আরে কত কিছু শিখার বাকি, কবে শিখবো, এরকম লাগে এখনো। মনে হয় যে ওই অনার্সের ক্লাসে যে বসতে পারলে, মাস্টার্সের ক্লাসে যে বসতে পারলে খুব ভালো লাগতো। আমি কয়েকজন টিচারকে, আমাদের প্রফেসরদেরকে কিন্তু আসলে আমি গত 4-5 বছর যখন আমি বাংলাদেশে, যখন অন এন্ড অফ বাংলাদেশে যাওয়া হয়েছে, আমি তো অনেক প্রফেসরদেরকে বলছিলাম যে আপা আমি কি আপনার ক্লাসে একটু বসতে পারি, স্যার আমি কি আপনার ক্লাসে একটু বসতে পারি। কেউ আমাকে পারমিশন দেয় নাই, আমার খুব মন খারাপ হয়েছে। পছন্দের পছন্দের টিচারদের ক্লাসে বসতে পারেন, কিন্তু আপনি বিদেশে কিন্তু এটা করতে পারবেন। বিদেশে কিন্তু আপনাকে মানে খুশি হয়ে যাবে, ওয়েলকাম, হ্যাঁ আসো আমার ক্লাসে বসো, দেখো। কিন্তু আমাদের বাংলাদেশের টিচাররা জানি কেমন, মানে আমার ওই কলিগ আমার ক্লাসে ইনসাল্ট বসে টাইপ হয়তো ফিল করতে পারে, যেমন অস্বস্তি আপনি ফিল আমার ক্লাসে করে, বা বসবেন কেমন আনইজি হয়ে যাচ্ছে, ম্যামের সামনে হ্যাঁ, ক্লাস বা নেব। ক্লাসে কি বলি না বলি, হ্যাঁ কার নামে কুটনামি করি, কার নামে কি বলি সব শুনে ফেলবে, ওরকমের জন্য হইতে পারে। কিন্তু হ্যাঁ, বাংলাদেশে খুব আমি দেখছি কেউ বসতে দিতে চায় না। কিন্তু বিদেশে আমি দেখছি একটা জুনিয়র টিচার একটা সিনিয়র টিচারের ক্লাস ইভালুয়েশন পর্যন্ত করে। হ্যাঁ, এবং এবং সিনিয়র টিচার আবার যে জুনিয়র টিচার যখন ক্লাস নিচ্ছে, আমি যখন লন্ডনে না, ডারহাম ইংল্যান্ডে যখন ছিলাম, তখন খুব বড় প্রফেসর ছিলেন আমার, তার ক্লাসে বসে ইয়ান গ্রিনার, সে ছিল আমাদের প্রোগ্রাম ডিরেক্টর, সে বসে ক্লাসে, আমি দেখি যে আইসা একদিন চিপা দিয়ে পিছন দিয়ে বসে আছে মাস্টার্সের ক্লাসে তো বিদেশে বেশি স্টুডেন্ট হয় না, 15-20 জন হয়, দেখি বসে আছে কোনায় বসে টুকটুক টুকটুক করে এসে সাইলেন্টলি লিখে যাচ্ছে কি জানি। তো পরে শুনছিলাম যে এটা ইভ্যালুয়েশন ছিল। এরকম প্রত্যেকটা টিচারের ইভ্যালুয়েশন হয়, এবং টিচাররা নেয়, অথবা জুনিয়র টিচাররা এসে ক্লাসে বসে ক্লাস করে। মানে এনভায়রনমেন্ট, লার্নিং এনভায়রনমেন্ট বলতে যেটাকে বোঝায়, এডুকেশনাল এনভায়রনমেন্ট বলতে যেটা বোঝায়, আমি বিদেশে দেখছি এটা খুব ফ্রি অ্যান্ড ফ্লোয়িং, যেটাকে বলে ফ্লোয়িং, মানে আনইন্টারাপ্টেড। হ্যাঁ, এবং ওই কোনো পরিবেশটা প্রফেসর, দেওয়ার জন্য ওদের আসলে ওই মেধাটা ওইরকম করে বিকাশ হয়। আমাদের তো এক্স্যাক্টলি আহ, এক্স্যাক্টলি, হ্যাঁ আমাদের আমাদের তো ওই মেধার যে বললেন বিকাশটার না, জন্য কিন্তু পলিটিক্সটা একটা, ঢুকে গেছে, পড়াশোনায় পলিটিক্স। হ্যাঁ আমাদের পড়ালেখার মধ্যে খুব বাজে একটা, মানে পলিটিক্স, সারা ওয়ার্ল্ডেই পলিটিক্স কিন্তু আছে, কিন্তু এডুকেশনের জায়গাটাকে এখনো পর্যন্ত আমি যেই জায়গাগুলোতে গেছি, আমি দেখছি এটাকে ওরা ক্লিন রাখছে, হাত দেয় নাই, মানে ফ্রিলি ইচ্ছা মতো দরকার হলে বসে জাস্টিন ট্রুডোকে ক্লাসে গাইলাইয়া ভূত বানাইয়া ফেলছে। হ্যাঁ, যারা এখানে কনজারভেটিভ করে বা আদার পলিটিক্স করে, তারা একেবারে গাইলাইয়া ভূত বানাইয়া ফেলছে। এটা তো আমি মনে করি না যে এটা যে জাস্টিন ট্রুডোর কাছে যাবে আর জাস্টিন ট্রুডো গুম করে ফেলবে কাউরে। এই ধরনের রাইট কোনো রাইট। চিন্তাই তারা করতে পারে না। এদেশের মানুষ এই ধরনের কোনো চিন্তাই করতে পারে না, একটা গভর্নমেন্ট গুম করে ফেলবে, একটা গভর্নমেন্ট হেনস্থা করবে, এই অনলাইন সাইবারে যে আপনার ইয়ে করবে। তবে হ্যাঁ, আমি শুনছি যে ডোনাল্ড ট্রাম্প একটা দুষ্ট লোক যে আসছে আমেরিকায়, এই দুষ্ট লোকটা এখন হচ্ছে বর্ডার ক্রসিং এ খুব চোখ তার, মানে ইমিগ্রেন্ট দেখে টোটালি দেখতে পারতেছে না, এরকম একটা বাজে ডিক্টেটর রুলার আমার মনে হয় না যে নর্থ আমেরিকান ইতিহাসে আর আছে। সে কানাডার থেকে ঢুকতে গেল নাকি এখন নাকি ওই সিকিউরিটি বর্ডার গার্ড মোবাইল চেক করে যে ডোনাল্ড ট্রাম্পের নামে আমরা কিছু আমাদের মোবাইলে ফেসবুকে কোথাও কিছু পোস্ট করছি কিনা। যদি ওরকম দেখা যায় তাহলে নাকি ডিটেনশনে নিয়ে যায়, তারপরে ঢুকতে দেয় না, এরকম করতেছে আমি শুনছি মানুষের কাছে। আমি জানি না কতটুকু সত্য। তো যাই হোক, এই পড়ালেখার এনভায়রনমেন্টটা আসলে রাজনীতি মুক্ত থাকাটা খুব জরুরি। ছেলেমেয়েদের ফ্রি অ্যান্ড ফ্লোয়িং এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি, কিন্তু আমাদের কিছু করার নাই, আমাদের দুর্ভাগ্য। আমি জানি না নেক্সট কত বছরে আমাদের ছেলে মেয়েগুলোকে একটু শান্তিমতো পড়ালেখা করার পরিবেশ আমরা দিতে পারবো, আমি ঠিক জানি না। দোয়া করতেছি, আল্লাহ ভরসা, দেখা যাক। তো সেই জায়গা থেকে আপনি যে এই ধরনের প্রতিকূল পরিবেশে এসেও যে আম, এইভাবে নিজে নিজে আপনি লেটেকটাকে শিখছেন এবং শিখাচ্ছেন, এটা একটা অনেক বড় বিষয়। এবং নাইম নাইম মাশাল্লাহ ও আমাদেরকে কানেক্ট করছে একসাথে, কানেকশন গুলো ইনশাল্লাহ ভবিষ্যতেও জারি থাকবে।
এবং ইনশাআল্লাহ। যখনই কারো কোনো প্রয়োজন হবে আমরা যোগাযোগ করব। আম, তো এই আর কি, আমি তো অনেক কথা বলে ফেলি, যখন কথা বলা শুরু করি। আই এম সরি। আপনারা বলেন যদি বলেন। কখনো কোনো কিছু বলা থাকে। আর 15 মিনিটে মনে হয় কল শেষ হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে। এর আগেও যদি আপনারা কল ডিসকানেক্ট করে দিতে চান সেটাও করতে পারেন। ওকে, সো আর কোনো ফিডব্যাক কোনো ক্লাসের ব্যাপারে থাকে আমাকে বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম আসলে, যেই লাইনটা আমি মানে খেয়ে হারা ফেলছি বলে, সেটা হচ্ছে যে ওই আমি শিখতে পছন্দ করি। আমি এখনো প্রচুর শিখতে পছন্দ করি। এখন যদি আমাকে কেউ বলতো যে প্লেন চালাতে শিখাবে, আমি প্লেন চালানো শিখতাম। কিন্তু এখন আমি চোখে দেখি না, সে চশমা ছাড়া চোখে দেখি না, কই নিয়ে যায় ল্যান্ড করাবো মানুষের। এই জন্য ভয় পাই। কিন্তু আমার শিখার খুব ইচ্ছা, সবসময় শেখার খুব ইচ্ছা। আপনারা এরকম সবসময় মনটাকে খুব পরিষ্কার রাখবেন, শেখার জন্য সবসময় রেডি থাকবেন। কখনোই নিজেকে মনে করবেন না যে মুই কি হনুরে, ওটা মনে করবেন না। ওইটা মনে করলে মনে করবেন যে আপনার ধ্বংস শুরু হয়ে গেছে। তো নিজেকে সবসময় হাম্বেল মনে করে রাখবেন যে, এবং আমরা সবসময় যতদিন পৃথিবীতে বেঁচে আছি, যেটাকে বলে যে ক্রেডল টু টম্ব, আমরা হচ্ছে লার্নার। ওটা যদি আপনি ইয়ে করেন, তাহলে আপনার মানে সবকিছু খুব এনজয় করবেন, মানে ভালো লাগবে কাজ করতে, যে কোনো কিছু করতে, মানুষের সাথে কথা বলতে আপনার ভালো লাগবে। কিন্তু যখনই আপনি মনে করেন যে আরে আমি কত কিছু জানি, আমি কত কিছু, এই কি হয়ে গেছে, এই হয়ে গেছে, এগুলো হলে তখন দেখবেন যে আর কাজের আনন্দটা পাবেন না। হ্যাঁ, মাথাটা পয়জনাস হয়ে গেলে, মনটা পয়জনাস হয়ে গেলে দেখবেন যে কোনো কিছু করতেই ভালো লাগে না। তো মানুষ রাইট। চেষ্টা করবে আপনাকে হ্যাঁ, আপনাকে পয়জনাস করে ফেলার জন্য প্রতি মুহূর্তে, আপনার আত্মীয় হোক বা না হোক, আপনি প্রতিদ্বন্দ্বী হোক বা হন বা না হন, প্রতি মুহূর্তে দেখবেন যে আমাদের বাংলাদেশে বিশেষ করে এত একটা টক্সিক এনভায়রনমেন্ট আমরা এখন আছি। প্রতি মুহূর্তে আপনার আশপাশের লোকজন দেখবেন যে আপনাকে সবসময় পয়জনাস করে ফেলতে চাবে, আপনার মনটা বিক্ষিপ্ত করে দিতে চাবে, আপনার মেজাজ খারাপ করে ফেলতে চাবে। বাট একটা ভালো টেকনিক যেটা আমিও এখানে ফলো করি, সেটা হচ্ছে মেডিটেশন করা। আপনারা যদি কোয়ান্টাম ফাউন্ডেশনে গুরুজির অনেক কথা হয় যে গুরুজি এই করছে সেই করছে, আপনার গুরুজি কি করছে সেটা আমাদের জাজ করার বিষয় না, বা কে কি করছে তার পার্সোনাল লাইফে বা সে তার কর্ম লাইফে কি করছে সেটা আমাদের দেখার বিষয় না, যতক্ষণ আমরা জানি যে আমি তার কাছ থেকে কিছু শিখতে পারতেছি। হুম। তো সেখান থেকে আমি এখনো গুরুজিকে, আমি 2007 সালে কোয়ান্টাম ফাউন্ডেশনে আমি মেডিটেশন শিখছি, কিন্তু এখনো আমি শিক্ষার্থী, বিশেষ করে শিক্ষার্থী মনোছবি, আমি এখনো পিএইচডি করতেছি, আপনাদের টিচার হয়ে গেছি, কিন্তু এখনো আমি শিক্ষার্থী মনোছবিটা আমি এখনো শুনি। কারণ ওখানে আপনার কিভাবে বিক্ষিপ্ত মনগুলোকে একসাথে একটা জায়গায় নিয়ে আসতে হয়, সলিডিফাই করতে হয়, এবং সেটা কিভাবে আপনাকে সামনে আগানোর জন্য আপনার নিজের জীবনের কল্পনাগুলো, আপনি ইমাজিনেশনগুলো খুব ইম্পর্টেন্ট। আপনার আজকের ইমাজিনেশন কিন্তু আপনাকে দেখবেন যে একটা না একটা সময় 10 বছর পরে হলেও একটা জায়গায় গিয়ে দেখবেন যে ওইটাই আপনার বাস্তবায়িত হচ্ছে, কিভাবে করে আপনি অবাক হয়ে যাবেন। আমি এরকম অনেক অবাক হয়েছি। আমি 2007 সালে মেডিটেশন শিখছি। আমি যে মন ছবি আমার ছিল, মনের ছবি ছিল, বা আমার যে ইয়েগুলো ছিল, দেখা যাচ্ছে কি এখন অনেক কিছু আমি দেখি যে ওগুলো আস্তে 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 আসলে বের হচ্ছে। তো সেই জন্য আপনারা সবসময় নিজের মেডিটেশনটা করা একটু শিখে ফেললে ভালো হয়। আমরা অনেক সময় অনেক কিছু কল্পনা করি, চিন্তা করি, চাই, কিন্তু সেটাকে কিভাবে চাইতে হয় বা কিভাবে সেটাকে আসলে একটা একটা নির্দিষ্ট ডিরেকশনে আসলে সত্যিকার অর্থে কনক্রিটলি কিভাবে চাইতে হয়, বা খুব জোরালোভাবে আল্লাহর কাছে একটা জিনিস কিভাবে চাইতে হয়, সেগুলো আমরা জানি না। মেডিটেশনে ওইগুলা শেখা যায় খুব ভালোভাবে। তো আপনারা যদি টাকা পয়সা থাকে, সময় করতে পারেন, একটু এক্সপেন্সিভ হয়ে হয়ে গেছে এখন আমি জানি। তো সেইখানে কোয়ান্টাম ফাউন্ডেশন মেডিটেশনটা অসম্ভব ভালো একটা, নিজের নিজের জীবনের জন্য খুব ভালো। ওই গুরুজি কি করছে, কাকে মারছে, কাকে ধরছে, উনি কি করতেছে, টাকা কোথায় নিচ্ছে, এসব নিয়ে চিন্তা করার আমাদের কোনো দরকার নাই। কিন্তু আপনার নিজের জীবনের জন্য মেডিটেশনটা কত দরকার। সারা ওয়ার্ল্ডের যত বড় বড় মানুষ দেখবেন, প্রত্যেকটা মানুষ মেডিটেশন করে। একটা হচ্ছে ব্যায়াম, সেটা তো আছে, সেটা আমি করতে পারতেছি না আমার লাইফস্টাইলের কারণে, কিন্তু আমি মেডিটেশনটা করার চেষ্টা করি। আপনারা মেডিটেশনটা করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনাদের মন ভালো থাকবে। আপনারা যেহেতু এখন স্টুডেন্ট, আপনাদের এখনো ফ্যামিলি লাইফ বাকি, আপনাদের সামনে আপনাদের ক্যারিয়ার বাকি, তো মেডিটেশনটার কোনো মানে অল্টারনেটিভ নাই। যদি পারেন শিখে ফেলেন। অনলাইনে অনেক কিছু আছে, কিন্তু সেখানে ফান্ডামেন্টাল প্রিপারেশনগুলো কিভাবে হয় সেগুলো নাই। তো সেগুলো যদি আপনারা শিখতে চান, সেগুলো আমি আপনাদেরকে বলতে পারবো, কিন্তু গুরুজির মতো আমারটা হবে না। গুরুজির ওখানে 4 দিনের একটা প্রোগ্রাম থাকে, আপনারা করে ফেলার চেষ্টা করেন, বা অন্য কোথাও। আমি অন্য অনেক জায়গায় আমি গেছি, কিন্তু কোনো জায়গায় আমার অত ভালো লাগে নাই, যেমন একটা কোয়ান্টাম ফাউন্ডেশনেরটা যেরকম ভালো মনে হয়েছে আমার কাছে। তো সেই জায়গা থেকে আপনারা নিজেরা কিভাবে ভালো থাকবেন, অনেকে অনেক রাস্তা খুঁজতে থাকেন কিন্তু পান না। আমি জানি যে এই বয়সটা খুব কঠিন। এই বয়সে আপনারা যা করবেন, এক একটা স্টেপিং স্টোন আপনাদেরকে এক একটা
প্যাথওয়েতে আপনাদেরকে নিয়ে যাবে। বড়, বড় আপনাদেরকে বিশাল, বিশাল জায়গায়, কাজের জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দোয়া থাকবে আপনাদের সবার জন্য। আম এবং সেই জায়গা থেকে আমি বলব যে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথটাকে প্রোটেক্ট করবেন। পড়ালেখার জায়গাটা শিখার শেষ না। আমি এই বয়সে শিখতেছি, এই বয়সে কাজ করতেছি এবং আমি এনজয় করতেছি। এমন না যে আমি খুব মন খারাপ থাকে, আমি কেন এখনো পিএইচডি করতেছি? নো ওয়ে, আমি এনজয় করতেছি। এই বয়সে এসে, এই ম্যাচিউরড লেভেলে এসে আমি যে পিএইচডি করতেছি, আমার মনে হয় যে আমার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা বলেন, আমার অ্যানালাইসিস এর জায়গা বলেন অনেক বেশি ম্যাচিউরড এবং অনেক বেশি খুব মানে ভাল লাগতেছে আমার কাছে যে এই এখন আমি দেখতে পাচ্ছি এই 2025 এর ল্যাকিংস গুলো কি, এমপ্লয়মেন্টের প্রিক্যারিয়াস জায়গাগুলো কি, লিমিটেশনস গুলো কি, ইমিগ্রেশন আমাদের বাংলাদেশে কেমন হচ্ছে, এই যে বড় একটা জায়গা থেকে দেখা, এটা আনন্দটাই অন্যরকম। তো আপনারা এখন অনেক ছোট, আপনারা এখনো শিখতেছেন এবং আপনাদের অনেক বছর ধরে এই শিখার কোনো শেষ থাকবে না। কিন্তু মনটাকে ভালো রাখবেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, সবাই সাবধানে থাকবেন। দেশের পলিটিক্যাল অবস্থা খুব খারাপ। আমি আমার সিনেমাটা আপনারা দেখছেন কিনা জানি না, ওখানে একটা মেসেজটা হচ্ছে এই যে স্টুডেন্ট পলিটিক্সটা আসলে অনেক সময় অনেকের জন্য মানে ইভেন ইভেন লাইফ থ্রেটেনিং হয়ে যেতে পারে। তো সেই জায়গাগুলো থেকে সাবধানে থাকবেন। আমার প্রথম সিনেমাই ছিল আপনাদের স্টুডেন্ট পলিটিক্স এর এগেনস্টে। যদিও অনেকে নির্বাচন করতেছেন, অনেকে অনেক কিছু করতেছেন, আই হ্যাভ অল মাই ম্যাম, ব্লেসিংস। হ্যাঁ, সিনেমা বলতে আমি বুঝি নাই, সত্যি বলতে ও ভেরি আমি সরি। একটা শর্ট ফিল্ম বানাইছি, ওই ইয়েতে আছে, ইউটিউবে আছে। রুহুল আমিন, আপনি নাইম, আপনি একটু রুহুল আমিনরে দিয়েন। ক্যান আই হ্যাভ দ্যাট লিংক ম্যাম? হ্যাঁ, ওই লিঙ্কটাই আমি দিব নাইমকে। হ্যাঁ, আমি এখানে সময় নাই, নাহলে দিয়ে দিতাম, এখন মনে হয় কুট করে চলে যাবে। আহ, হ্যাঁ, রুহুল আমিনরে দিয়েন, ওইটা আমাকে একটু স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে পলিটিক্স এর করে against। রাখেন, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনিও রুহুল আমিন, আপনি যদি স্টুডেন্টদেরকে দেখতে বলতে পারেন, দেখতে পারেন। ভালো হয় নাই এটা, আমার পোস্ট প্রোডাকশনে যে এডিটিং প্যানেলে নষ্ট হয়ে গেছে। আমার সেই সময় ভালো এডিটর ছিল না, আদারওয়াইজ খুব সুন্দর আমার 2 ঘন্টারই সিনেমা বানানোর ফুটেজও আমার ছিল। কিন্তু পোস্ট প্রোডাকশনে আমি যে এডিটর পাই নাই, এবং আমি ভাবতেছিলাম যে এডিটিং করে আমি ছাড়বো, কিন্তু আমি দেখতেছি আই এম বিকামিং টু লেট। এবং এখন যেহেতু ছেলেমেয়েরা বাংলাদেশে পলিটিক্স নিয়ে এত বেশি জড়াই গেছে, পলিটিক্স ছাড়া আর মনে হচ্ছে যে বাংলাদেশে উন্নয়নের আর অন্য কোনো অল্টারনেটিভ রাস্তা নাই, এরকম মনে হচ্ছে আমার কাছে। কিন্তু আসলে যে পলিটিক্সটা দরকার আছে এবং ভালো কিছু মানুষ দরকার আছে দেশের জন্য, কিন্তু দিস ইজ নট দ্য অনলি ওয়ে। এটা মেসেজটা আসলে দেওয়া দরকার। ছেলে মেয়েদের নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্টটা খুব জরুরি দরকার, আসলে নিজেদেরকে শক্তিশালী করাটা বেশি জরুরি দরকার। তো যাক, মানুষের জীবন এক এক রকম, কিন্তু যে যেখানেই থাকি আমরা সেফ থাকি, সাউন্ড থাকি, ভালো থাকি। সবাই সবার জন্য আমরা যেটা করতে পারি সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে দোয়া। দোয়ার অনেক বড় শক্তি। এই দোয়ার আমি বলি যে দোয়াই ছিল আমাদের যে গভর্নমেন্ট যে আমরা ফেলে দিছেন, আপনারা নিজেরা ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন, আমি ফিজিক্যালি আমি খুব সবসময় খুব নিজেকে মানে খুব আমার খারাপ লাগে যে আমি ফিজিক্যালি উপস্থিত থাকতে পারি নাই, কিন্তু আমি মনে করি যে আমার দোয়া উপস্থিত ছিল। এই রেজিম পড়ে যাওয়ার জন্য আমার দোয়া উপস্থিত ছিল, এবং ভবিষ্যতে আমাদের দেশে একটা ভালো সরকার আসবে সেই দোয়াও আমার এখনো আছে। এবং সেই জন্য আমি অবজার্ভ করি, কিন্তু আমি সবসময় পারি না, আমি ফেসবুকে সবসময় থাকতে পারি না, কারণ আমার পড়ার অনেক চাপ। ইনশাআল্লাহ। নাইম জানে আমার কিরকম পড়ার চাপ। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করেন, আমার পড়াটা শেষ করা দরকার। বাংলাদেশে চাকরি বাকরি নিয়েও খুব ঝামেলা হতেছে। তো এইগুলা সবকিছু মিলায় চলতেছি, দোয়া করব। আমি আশা করি সবসময় আমি পজিটিভ, আমি আল্লাহর রহমতের উপরে বিশ্বাস করি যে আল্লাহ আমাকে এতদিন রহমতের খারাপ ভালো মিলায় এখানে আনছেন। শেষ পর্যন্ত আমার সবকিছু ভালোই থাকবে ইনশাল্লাহ। শেষ ভালো যা সব ভালো তার, এটাতে আমি বিশ্বাস করি। অলদো মর্নিং শোজ দ্য ডে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বাট ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ যে আমরা সবাই একটা ভালো জায়গায় যারা এখানে ছিলাম, আমি মনে করি যে আমরা খুব পজিটিভ মাইন্ডেড এবং আমরা উচ্চাকাঙ্ক্ষী। আমরা ভালো কিছু নিজেদের জন্যও চাই, অন্যদের জন্যও চাই, সেই জায়গা থেকে আমরা ভালো করবো ইনশাল্লাহ। তো আর কারো কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন, আদারওয়াইজ যদি রুহুল আমিন মনে করেন যে ক্লাস শেষ করে দিতে চান দিতে পারেন, নাইম যদি মনে করেন। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, মাশাল্লাহ, হ্যাঁ, 5,000-এর কাছাকাছি চলে গেছে ভিউ 8 দিনে, না? হ্যাঁ, দেখছি আমি। আমি আবার রাতে ঘুমানোর সময় চেক করি, আমি দেখি যে কয়জন দেখলো, দেখি তো। হ্যাঁ, আমি আবার চেক করি। হ্যাঁ। না, আমি পুরাটা দেখি নাই। আমি খালি যাই ওই যে ইউটিউবে যায়, খালি নিচে একটু দেখি যে কতজন হয়েছে, কিন্তু আমি প্রতিদিন দেখি না, আমি সিনেমা দেখি না। আমার সিনেমাটা দেখতে তো 40 মিনিট, তো এত সময় তো সবসময় থাকে না। ভালোই লাগে, নিজের একটা জিনিস ভালোই লাগে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ইন্টারেস্টিং। আমি তো ইন্টারেস্টিং তো এটা এটা আছেই আমার তো। ইম্পর্টেন্ট, নিজের কাছে ভালো না লাগলে হবে না।
নিজের কাছে না ভালো আমার লাগতে কাছে হবে। আমার সিনেমা ভালো লাগে নাই, তবে আমার এই সিনেমাটা নিয়ে আমি এটা আমার জাস্ট ওই যে সিএটি ক্যাট বিএটি ব্যাট, মানুষ যখন ইংরেজি বা একটা ল্যাঙ্গুয়েজ বা যে কোনো একটা কিছু নতুন শিখে না, রাইট রাইট যে রাইট। এটা কি সিএটি ক্যাট বিএটি ব্যাট, এটা হচ্ছে আমার সিএটি ক্যাট আর বিএটি ব্যাট। কারণ এখানে আমার প্রচুর লেসন ছিল, মানুষ যে কি পরিমাণে টাকা খাওয়া হইতে পারে বাংলাদেশে। আমার প্রথম যে টিম ছিল সেই টিমকে আমি বাতিল করে দিছি, সেই টিমটা থাকলে আজকে আমার সিনেমা দুর্দান্ত একটা সিনেমা হইতো। কিন্তু ওই প্রথম সিনেমা যারা গ্রুপে ছিল ওরা খালি চা সমুচা ওই যে সিঙ্গারা খাইতো। 20 দিন 25 দিন আমি মিটিং করলাম, কোনো কাজ নামলো না। পরে দেখি যে এরা খালি টাকা, খালি মানে এরা খালি টাকার চিন্তা করে। একটা জিনিস যে কাজ যে নামাবো সেটার থেকে টাকার চিন্তা বেশি। পরে দেখি যে আমার তো টাকা নাই, তাও আমার 5-6 লাখ টাকা খরচ হয়েছে এবং 1 টাকা উঠে আসে নাই। আমার কোনো আফসোস নাই, এটা আমি শিখছি। শিখার জন্য প্রচুর লেসন এখানে। মানুষ আপনাকে যে একটা সিনেমা বানাতে গেলে যে কি পরিমাণে ডিস্টার্ব করতে পারে। আমি অসুস্থ হয়ে গেছিলাম সিনেমা বানানোর পরে, পরে পোস্ট প্রোডাকশনে যেহেতু আমি আরো অসুস্থ হয়ে গেলাম। আমি বলি একটা, ওরা বুঝে আরেকটা, বুঝেই না মানুষ যে ব্রেন ফাংশন যে কত ডিফারেন্ট হতে পারে একজনের থেকে আরেকজনের। আমি যে বলতেছি যে শর্মিলী ঠাকুর যখন জানালার দিকে তাকাবে তখন সে, শর্মিলী ঠাকুরের এখানে কিন্তু অনেক ডায়ালগ ছিল, সে বলতেছিল ঘটনাটা, ছেলেটাকে যে মেরে ফেললো ছেলেটার ঘটনাটা বলতেছিল, এবং সেইখানে এসে বলার মাঝখান থেকেই হচ্ছে জানালার স্ক্রিনটা শ্যাডোটা আগে বসবে, তারপরে সেট আপ হবে, এগুলা ছিল। কিন্তু এগুলা সে তারা বুঝতেছেই না ব্যাপারটা যে কি হবে, বুঝতেছেই না। পরে যা হয়েছে এগুলা এরকম করে করে ভাঙাচোরা নিয়ে নিয়ে আমার পোস্ট প্রোডাকশনটা করতে হয়েছে, যার কারণে আমার এডিটিং প্যানেল খারাপ হতে আমার সিনেমাটা ভালো হয় নাই আর কি। হ্যাঁ, তো যা হয়েছে তাও একটা মেসেজ যাওয়া আর কি ছেলে মেয়েদের কাছে, যে স্টুডেন্ট পলিটিক্সটা কারা করবেন আর কারা করবেন না। তবে আমি পছন্দ করি না স্টুডেন্ট পলিটিক্স, আমি কখনো দেখি নাই যে কারো ভালো করছে। মাস্তান বানানো ছাড়া, গুন্ডা মাস্তান হাইজাকার, দেশের বড় বড় মাফিয়া বানানো ছাড়া আমি দেখি নাই যে কোনো কিছু হয়েছে। আই এম সরি ইফ এনিওয়ান ইজ হার্ট ফর দিস স্টেটমেন্ট। কিন্তু আমি দেখছি তাই ছেলে মেয়েদেরকে ইউজ করা। ট্রু ট্রু, হ্যাঁ, রাইট এবং রাইট। এবং আমি হ্যাঁ, এবং আমি আমি যেহেতু ক্যাম্পাসে, আমার প্রথম জীবন থেকে 2007 সাল থেকে আমি ক্যাম্পাসে থাকি, আমি ক্যাম্পাসে দেখছি যে রাত 1টা 2টার সময় ছেলে মেয়েদেরকে মিছিলে বের করানো। আমি এটা আমার কাছে যে কি পরিমাণের মাঝে অপছন্দের মাঝে মনে একটা হইতো বিষয় ম্যাম ছিল। লাইফলেস, কারণ ওই দেখা যাচ্ছে একটা একদম ছাত্র লাইফলেস। সভাপতি বা সেক্রেটারি, ওদের বয়স বা ওরা জয়েনিং করছে দেখা যাচ্ছে 17 বছর 18 বছর ধরে এক ক্যাম্পাসেই পড়ে হুম, আছে। বিশেষ করে পড়ে আমাদের আছে। রিনিয়ন হুম, ছাত্রলীগ, হুম, হুম, ছাত্র দলের যে যারা সভাপতি সেক্রেটারি, হুম, এরা দেখেন ওরা হুম। জয়েন করেছে 2010 সালে হ্যাঁ, 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 ইউনিভার্সিটি, ওরা এখন আছেই, এখন ওখানেই পড়ে আছে। ওরা আছেই। লাইক কি, এটা এটা কোনো কথা? এটা এই এ- এই এ- এই এই এটা কোনো কথা? lead আমাকে ভালো দেশ দিতে পারবে? না, তাহলে সেটাই। আর সবচেয়ে বড় কথা যে যারা যারা এই যেভাবে পড়ে আছে তারা কিন্তু খুব খুশি হয়ে যে পড়ে আছে তা কিন্তু না। ওরাও কিন্তু একটা আশায় আছে। ওরা নিজেরাও জানে না যে এই আশা কতখানি। অভিনীরুর কথা মনে আছে কিনা আপনাদের? আমরা যখন ইউনিভার্সিটি জয়েন করি তারা তখন বের হয়ে গেছে, ভাগ্য ভালো আমাদের। অভিনীরও তো পুরা রাখ নাকি মানে ক্যাম্পাসে ত্রাস ছিল। তো তারা কি হয়েছে তাদের জীবনের ভবিষ্যতের হুম। আপনারা দিনের পর কাজ করতে যাবে, হ্যাঁ, তো আমি আমার এগুলোকে প্রকাশ করতে আসছি, যেসব হ্যাঁ, আমি হ্যাঁ, বলেন প্লিজ প্লিজ, কেউ কথা বলতেছে না দেখে আমি যারা ভগভগ করে করি। যাচ্ছি, বলেন তারপর। হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের এই যে আপুর শুনি না ভালো করে, সাউন্ড অনেক বার। জন্য আমি একটু বাইরে আছি, সব সব কিছু শোনা যাচ্ছে আচ্ছা, কিনা? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, 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 শোনা কথাটা যাচ্ছে ভেঙে ম্যাম? যাচ্ছে কিন্তু বাট ইটস ওকে। হুম। হ্যাঁ হ্যাঁ। ম্যাম আর কি আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম, যে আমাদেরকে এত ও সুন্দর আচ্ছা, একটা থ্যাংক ইউ। সেশনে সুযোগ করে দেওয়ার জন্য। দাদাকে অনেক ধন্যবাদ, খুব সহজ করে আমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। এবং নাইম ভাইকে আসলে অনেক ধন্যবাদ, খুব সবকিছু খুব সুন্দর করে করছে। যদিও আমি কিছু ক্লাস মিস করতে পারি নাই, হয়তো বা পরের দিকে করে নেবো, তবে আপনাদেরকে যে ধন্যবাদ দেওয়া ছিল ম্যাম। তো একটু পর যদি ক্লাস শেষ হয়ে যাবে সেই জন্য একটু ইন্টারেক্ট করে আপনাদেরকে ধন্যবাদ দিলাম। না, আমার ঠিক আছে তো কোনো জাফর, বলবো আপনি না, কষ্ট করে থ্যাংক ইউ জয়েন সো মাচ, করছেন। তাহলে ক্ষমা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। কারো কোনো সবাই কথা ভালো না থাকবেন। থাকলে থ্যাংক ইউ সো মাচ। রুহুল আমিন, আপনি ক্লাস শেষ করে দিতে চাইলে শেষ করে দিতে পারেন। নাইম, আপনিও শেষ করে দিতে পারেন। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ থ্যাংক সো ইউ, মাচ। থ্যাংক ইউ রুহুল আমিন। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।